শুধুই সত্য ঘটনা। ভয়েসে আছি আমি রাহুল। তো ঘটনাটা শুরু করছি। রাত যত গভীর হয় কিছু জায়গা ততই অস্বাভাবিক হয়ে ওঠে। একটা পুরনো স্কুলটার নাম আমি বলবো না। তো ওখানে যেটা দিনের আলোয় যতটা সাধারণ, রাতের অন্ধকারে ঠিক ততটাই অজানা আর ভীতিকর। এই স্কুলে নতুন ভর্তি হয়েছিল একটা ছেলে, তার নাম রাজ। সবকিছু তার কাছে নতুন, কারণ সে তখন ওই স্কুলের নতুন ভর্তি হয়েছিল। নতুন বন্ধু, নতুন ক্লাসরুম, নতুন পরিবেশ। প্রথম দিন ক্লাসে ঢুকেই সে একটু অস্বস্তি অনুভব করছিল, যদিও নিজে সে বুঝতে পারেনি কেন সে অস্বস্তি অনুভব করছে। ক্লাসরুমটা অনেক বড়, জানালাগুলো পুরানো, আর ভেতরে ঢুকতেই একটা অদ্ভুত স্যাঁতসেঁতে গন্ধ। সব বেঞ্চ ভরা, শুধু একদম পেছনের শেষ বেঞ্চটা খালি। অন্য কেউ না বসায় রাজ গিয়ে বসে পড়ল সেখানে, কিন্তু বসার সাথে সাথেই তার শরীর কেঁপে উঠল, যেন হঠাৎ করে তার কাছে একটা ঠান্ডা নিঃশ্বাস ফেলল কেউ। সে দ্রুত পাশে তাকালো, কিন্তু কেউ নেই। তবুও অদ্ভুতভাবে মনে হচ্ছিল সে একা না, তার পাশে কেউ বসে আছে, একদম চুপচাপ। ক্লাস শুরু হওয়ার কিছুক্ষণ পর যখন পুরো রুম নিস্তব্ধ, তখন তার কানে খুব ধীরে ধীরে একটা শব্দ ভেসে এলো, এই জায়গাটা আমার। রাজের বুক ধপ করে উঠল। সে এক ঝটকায় পেছনে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। দেখলো বেঞ্চ খালি। ক্লাসের অন্য সবাই নিজেদের মতো ব্যস্ত, কেউ যেন কিছুই শোনেনি। তখন সে নিজেকে বোঝালো হয়তো ভুল শুনেছে, কিন্তু সেই ভুলটা বারবার তার সাথে হতে লাগলো। টিফিনের সময় সে পাশের একটা ছেলেকে জিজ্ঞেস করলো, এই বেঞ্চে কেউ বসে না কেন? ছেলেটা প্রথমে চুপ করে থাকলো, তারপর খুব নিচু স্বরে বলল, তুই নতুন তাই জানিস না, ওখানে আগে সোহান বসতো। রাজ তখন বলে উঠল, সোহান? তখন তার ক্লাসমেট বলল, হ্যাঁ, একদিন সে হঠাৎ করে হারিয়ে যায়, কেউ জানে না কোথায় গেছে, কিন্তু যারা এই বেঞ্চে বসে তারা নাকি তার কণ্ঠ শুনতে পায়। রাজ হেসে উড়ে দিতে চাইল, কিন্তু তার হাসিটা কেমন যেন আটকে গেল, কারণ সে ইতিমধ্যেই সেই কণ্ঠ শুনেছে। তারপর স্কুল শেষে বাড়িতে গেল। সেই রাতে বাড়িতে বসে পড়ার সময় ঘটনাটা আবার ঘটল। ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ, সব ঠিক। তবু হঠাৎ করে তার খাতার পাতাগুলো নিজে নিজে নড়তে শুরু করলো। বাতাস নেই, তবুও পাতাগুলো উল্টাচ্ছে। রাহুল স্থির হয়ে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে খাতার উপর অদৃশ্য কোনো হাত লিখতে শুরু করলো, এবং লিখল, তুই আমার জায়গায় বসেছিস, কাল আবার বসবি, না হলে আমি তোর কাছে আসবো। রাহুলের হাত থেকে কলম পড়ে গেল, তার বুকের ভেতরটা ঠান্ডা হয়ে গেল। সে সারা রাত ঘুমাতে পারল না। পরের দিন সে সিদ্ধান্ত নিল সে আর ওই বেঞ্চে বসবে না। কিন্তু ক্লাসে ঢুকে দেখল অন্য সব বেঞ্চ ভর্তি, আবারও শুধু শেষ বেঞ্চটা খালি পড়ে আছে। মনে হচ্ছিল কেউ ইচ্ছা করেই জায়গাটা তার জন্য ফাঁকা রেখেছে। ভয়ে ভয়ে গিয়ে বসতেই তার পাশে হালকা একটা চাপ অনুভব হলো, যেন কেউ বসে পড়েছে। এবার সে তাকানোর সাহস পেল না। সে সামনের দিকে তাকিয়ে আছে, কিন্তু পাশ থেকে ঠান্ডা একটা দৃষ্টি তাকে বিদ্ধ করছিল।
কিছুক্ষণ পর ধীরে ধীরে সে চোখ ঘুরিয়ে দেখল তার পাশেই বসে আছে একটা ছেলের মতো আকৃতি, কিন্তু পুরো শরীরটা অন্ধকারে ঢাকা। মুখটা স্পষ্ট না, শুধু দুটো ফাঁকা চোখ আর ঠোঁটের কোণে একটা অস্বাভাবিক হাসি। রাজ চিৎকার করতে গিয়েও পারল না, কারণ তার গলা যেন বন্ধ হয়ে গেছে। সেদিন স্কুল শেষে সে আর বাড়ি যায়নি। একটা অদ্ভুত টান তাকে টেনে নিয়ে গেল স্কুলের পেছনের দিকে, যেখানে পুরনো ল্যাব রুমটা বহু বছর ধরে বন্ধ পড়েছিল। দরজাটা আধা খোলা। ভেতর থেকে খুব মৃদু একটা কান্নার শব্দ আসছে। আমাকে বের করো। রাহুলের পা যেন নিজের অজান্তেই ভেতরে ঢুকে গেল। দরজা ঠেলে সে ঢুকতেই দরজাটা ধীরে ধীরে নিচ থেকে বন্ধ হয়ে গেল। ভেতরে অন্ধকার, বাতাস ভারী, আর দেয়াল জুড়ে পুরানো দাগ। হঠাৎ সে লক্ষ্য করল দেয়ালে কিছু লেখা, রক্তের মতো লাল কিছু দিয়ে লেখা। তো দেয়ালের গায়ে লেখা ছিল যে শেষ বেঞ্চে বসে সে আর ফিরে যায় না। রাহুলের বুকের ভেতরে ধড়ফড় শুরু হয়ে গেল। সে ঘুরে দরজার দিকে দৌড়াতে গেল, কিন্তু দরজা বন্ধ। ঠিক তখনই তার পেছনে কেউ দাঁড়িয়ে পড়ল। ধীরে ধীরে সে ঘুরে তাকালো, দেখল সোহান, কিন্তু সে একা না। তার পেছনে দাঁড়িয়ে আছে আরো অনেকগুলো ছায়া, সবাই একই রকম, বিকৃত ফাঁকা চোখ, নিঃশব্দ হাসি। তারা সবাই যেন একসাথে রাজের দিকে তাকিয়ে আছে। সোহান ধীরে ধীরে এগিয়ে এলো, তার কণ্ঠ এবার পরিষ্কার। সে বলছে, আমরা কেউ বের হতে পারি না। তার ঠোঁটের কোণে হাসি আরো বড় হলো। কিন্তু নতুন কাউকে নিলে একজন বের হতে পারে, সে বলল। রাজ পিছাতে লাগলো, কিন্তু দেয়ালে ঠেকে গেল তার পিঠ। সোহান বলল, আজ তুই থাকবি। সোহানের মুখটা আরো কাছে এলো। আমি বের হব, সে বলল। এরপর পুরো রুমটা অন্ধকারে ডুবে গেল একটা বিকট চিৎকার। তারপর সব শান্ত। পরের দিন ক্লাসে সবাই অবাক হয়ে দেখল শেষ বেঞ্চে রাজ একা বসে আছে, চুপচাপ, মাথা নিচু করে। শিক্ষক ডাকলো, রাজ। সে ধীরে ধীরে মাথা তুলল এবং দেখল তার চোখ পুরো কালো, আর তার ঠোঁটে ঠিক সেই একই হাসি। সেই দিন থেকে কেউ আর ওই শেষ বেঞ্চে বসতে চায় না। কিন্তু আশ্চর্যের ব্যাপার, বেঞ্চটা কখনো খালি থাকে না, কারণ সেখানে সবসময় কেউ বসে থাকে। আর কেউ যদি ভুল করে বসে পড়ে, তাহলে পরের দিন সে থাকে না। এই ঘটনাটা এখানেই শেষ হচ্ছে, আর ঘটনাটা কেমন হলো কমেন্টে জানাবেন। তো আমাদের দ্বিতীয় ঘটনা এখন শুরু হচ্ছে। এই রেল লাইনে রাতের দিকে একটা লোকাল ট্রেন চলতো, যার নাম দেয় মানুষ নাইট লোকাল ট্রেন। এই ট্রেনটা খুব পুরানো ছিল, তবে এই ট্রেনের অনেকগুলো সমস্যা ছিল। এই ট্রেন চলতে চলতে লাইট ঝাপসা হয়ে যেত, মাঝে মাঝে দরজা বন্ধ হতো না, আর ট্রেনের শব্দও ছিল অন্য অন্য ট্রেনের থেকে অনেক বেশি। আর এই ট্রেনকে নিয়ে বহু মানুষ বহু কথা বলেছে। এই ট্রেনকে নিয়ে গ্রামের মানুষ বলতো, ট্রেনের শেষ বগিতে রাতে বসো না। কারণটা যদি জিজ্ঞেস করা হতো তাহলে তারা চুপ হয়ে যেত। কেউ বলতো সেখানে অদ্ভুত শব্দ হয়, কেউ বলতো সেখানে এক অচেনা যাত্রী বসে থাকতো এবং তাকে আবার দেখা যেত না, কিন্তু তার শ্বাস নেওয়ার শব্দ শোনা যেত। আবার কেউ বলতো মাঝরাতে ওখানে এমন কেউ বসে থাকে যে সে মানুষ না, অন্য কেউ।
তো আজকের হরর স্টোরিটা খুবই ভয়ঙ্কর হতে যাচ্ছে। তো ঘটনাটা ঘটে প্রায় 15 বছর আগে। সে সময় এক ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা হয়েছিল। সেদিন রাত ছিল এরকম প্রায় 1টা। ট্রেনটা গ্রামের পাশের এক জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিল। হঠাৎ ব্রেক ফেল করে ট্রেনের শেষ বগিটা ছিটকে পড়ে যায় এবং সেই বগিতে থাকা যাত্রীরা সবাই মারা যায়। ঘটনাটা খুবই ভয়ঙ্কর ছিল। অনেকেই বলতো দুর্ঘটনার পরে সেই বগির মানুষজন শেষবারের মতো সাহায্য চেয়েছিল, কিন্তু এক মুহূর্তেই সব শেষ, কেউ তাদের বাঁচাতে পারেনি। তারপর থেকেই শুরু হয় অদ্ভুত সব ঘটনা। তারপর থেকেই ট্রেনের শেষ বগিতে যারা বসতো তারা বলতো সেখানে নাকি মাঝরাতে মৃত যাত্রীদের দেখা যায়। তো রাহাত নামে একজন ছিল যে কিনা শহরে চাকরি করত। একদিন তাকে অফিসের কাজ শেষে দূরের এক জেলাতে যেতে হবে, কিন্তু তার অফিসের কাজ শেষ হতে হতে অনেক রাত হয়ে যায়। তখন তার কাছে শেষ ট্রেন ছাড়ার কোনো গতি ছিল না। সে যাবে কি করে? ওই শেষ ট্রেনই তার শেষ পথ। তার কাছে কোনো গাড়িও ছিল না, আর ওই সময়ে রাতের বাসের টিকিটও ছিল না। তো স্টেশন প্রায় ফাঁকা। রাত তখন ওই রকম 10টা 45। দূরে হুইসেল বাজাতে বাজাতে একটা পুরানো ট্রেন আসছে এবং ওই ট্রেনটা এসে দাঁড়ালো ওই স্টেশনে। রাহাত দ্রুত উঠে পড়লো ট্রেনে, কিন্তু ট্রেনের সামনের বগিগুলোতে খুব ভিড় ছিল, তাই সে নিজের অজান্তেই ট্রেনের শেষ বগিটাতে উঠে পড়ল। বগিটা প্রায় ফাঁকা, ওই যে শেষ বগিটা ওটা প্রায় ফাঁকা। তবে ওই বগিতে এক কোণায় একজন বয়স্ক লোক বসেছিল, আর দূরে একজন চুপচাপ দাঁড়িয়েছিল। ট্রেনের বগি তো বেশ বড় হয়, তো ওই বগির আরেকটু দূরে আরেকজন দাঁড়িয়েছিল। রাহাত জানালার পাশে বসে বসে ফোন ঘাঁটছিল। তারপর ট্রেন ধীরে ধীরে চলতে শুরু করলো। তো ট্রেন চলতেই থাকে। তো রাহাত ওঠার পরে 20 মিনিট ট্রেনের ভিতরে স্বাভাবিকই ছিল, মানে তার বগিতে। কিন্তু একটু পরে রাহাত লক্ষ্য করলো একটা অদ্ভুত ব্যাপার। বগির ভিতরে আস্তে আস্তে অস্বাভাবিকভাবে ঠান্ডা হয়ে যাচ্ছে। তার শরীর কাঁপতে লাগলো, কারণ সেখানে খুবই ঠান্ডা, আর ওই ঠান্ডাটা সে সহ্য করতে পারছে না। তবে সে চারদিকে তাকালো, কিন্তু জানালা বন্ধ, আবার দরজাও বন্ধ। তাহলে ঠান্ডা বাতাস আসছে কোথা থেকে? ঠিক তখনই সে একটা শব্দ শুনতে পেল, ঠক ঠক ঠক। মনে হচ্ছিল কেউ মেঝেতে আঙুল দিয়ে টোকা দিচ্ছে। সে ওই শব্দটা শুনে সেই মুহূর্তে সেই শব্দের দিকে তাকালো। বগির শেষ কোণায় বসে থাকা ওই লোকটির দিক থেকে ওই শব্দটা আসছে। লোকটা তখন ধীরে ধীরে মাথা তুলল, আর তখনই রাহাতের বুক ধপ করে কেঁপে উঠল। লোকটার চোখের জায়গায় চোখ নেই, ওখানে একদমই অন্ধকার। ঠিক তখন ট্রেনটা একটা ছোট্ট স্টেশনে থামল, কিন্তু অদ্ভুত ব্যাপার, কেউ উঠল না, আবার কেউ নামলও না। তবুও রাহাত অনুভব করলো যেন ওই বগিতে প্রচুর লোক নামছে উঠছে। অনেক লোকজন ওই বগির ভিতরে আছে। কেউ তার পাশ দিয়ে যাচ্ছে, কেউ তার পাশে বসেছে, কিন্তু চোখে কাউকে দেখা যাচ্ছে না। হঠাৎ তার কানের কাছে কেউ ফিসফিস করে বলে, আমার জায়গায় কেন বসেছো? রাহাত ভয় পেয়ে দাঁড়িয়ে উঠল। তার মনে হচ্ছিল এখন ওই বগিতে অদৃশ্য যাত্রী ভরে গেছে। তখন ভয়ঙ্কর একটা বিষয় ঘটে। হঠাৎ করে ওই বগির সব লাইট একসাথে অফ হয়ে যায়। বগি পুরো অন্ধকার। রাহাত তখন অনুভব করতে লাগলো চারদিকের অনেকগুলো ঠান্ডা হাত যেন তাকে স্পর্শ করতে যাচ্ছে। কেউ যেন কাঁদছে, কেউ বলছে আমাকে বাঁচাও। ঠিক তখন ট্রেনটা আবার একটা আলোতে বেরিয়ে এলো। আলোটা বলতে একটা স্টেশনে আলো জ্বলছিল একটু দূরে, ওই আলোর আরিশ পড়ছিল। তারপরে ট্রেনের বগির লাইটগুলো জ্বলে উঠলো, কিন্তু বগিতে এখন অনেক যাত্রী দাঁড়িয়ে আছে। সবাই নিঃশব্দে দাঁড়িয়ে আছে। তাদের কারো কারো কাপড় ছেঁড়া, আবার কারো কারো শরীর রক্তাক্ত। তাদের চোখের জায়গায় চোখ নেই, সেখানেও একদম অন্ধকার। রাহাত তখন বুঝতে পারলো এটাই সেই বগি, যে বগিটা আজ থেকে 15 বছর আগে একটা অ্যাক্সিডেন্টের কারণে ওই বগির অনেক যাত্রী মারা যায়। ট্রেন তখন খুব দ্রুত চলছে। রাহাত দৌড়ে বগির দরজার দিকে গেল, কিন্তু দরজা একদমই খুলছে না। পেছনে সেই মৃত যাত্রীরা তার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে এবং তাদের মুখে এক অদ্ভুত হাসি।
ঠিক তখন ট্রেনটা হঠাৎ করে ব্রেক করলো, রাহাত মাটিতে পড়ে গেল আর অন্ধকার হয়ে গেল সব কিছু। পরদিন সকালে রেল লাইনের পাশে একটা লোক একটা ছেলেকে অজ্ঞান অবস্থায় পায়, কিন্তু ওই অজ্ঞান অবস্থায় যে ছেলেটা ওখানে পড়েছিল ওই ছেলেটা ছিল রাহাত। কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেই রাতে ট্রেনের বগি নাকি অনেক বছর ধরে ব্যবহার করা হয় না। তাহলে রাহাত উঠেছিল কোন বগিতে? তবে রাহাত যখন জ্ঞান ফিরে পেল তখন সে একটাই কথা বলছিল, শেষ বগিটাতে উঠো না কেউ, কারণ সেখানে সেই মৃত যাত্রীরা এখনো অপেক্ষা করে নতুন কাউকে তাদের সাথে নেওয়ার জন্য। তো আজকের ছোট্ট হরর স্টোরিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তৃতীয় ঘটনা এখন শুরু হচ্ছে। আমরা হয়তো সবাই অ্যানাবেল ডল মুভিটা দেখেছি, যে মুভিটা হচ্ছে একটা ভয়ঙ্কর পুতুলটাকে নিয়ে সম্পূর্ণ কাহিনী। তো আজকের হরর স্টোরিটা অ্যানাবেল ডলকে নিয়ে। তো চলো শুরু করা যাক। 1970 সালের কথা। আমেরিকার এক শহরে এনজি অ্যান্ড ডোনা নামে দুইজন নার্সিং ছাত্রী থাকতো। তারা একই বোর্ডিংয়ে থাকতো। তো একদিন ডোনা তার 28তম জন্মদিন পালন করে, আর সেই জন্মদিনে তার মা তাকে একটা পুতুল গিফট করে। পুতুলটা এতটাই কিউট ছিল যে ডোনা সেই পুতুলটাকে সবসময় তার বিছানায় রাখতো। কিন্তু সে কখনোই ভাবতে পারেনি যে তার মায়ের দেওয়া এই পুতুলটা একসময় তার দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। একদিন ডোনা আর এনজি বাসায় ফিরে দেখে যে ডোনার পুতুলটি অন্য একটি জায়গায় পড়ে আছে। প্রথমে সে সেটা স্বাভাবিকভাবেই নেয়, কিন্তু যত দিন যেতে থাকে তত পুতুলটার স্থান পরিবর্তন হতে থাকে এবং পুতুলটা ঠিক ততটাই ভয়ঙ্কর হতে থাকে। এমনকি তারা একদিন এটাও দেখতে পায় যে সেই পুতুলটা তাদের বিছানায় পড়ে আছে, কিন্তু তাদের পরিষ্কার মনে আছে যে তারা এই পুতুলটাকে অন্য আরেকটা রুমে রেখে এসেছিল। তো লু নামের তাদের একটা ছেলে বন্ধুও ছিল। ওই বন্ধুর কাছে এই পুতুলটি সন্দেহজনক মনে হয়। তার ধারণা যা ঘটছে এই অশুভ পুতুলটির কারণেই ঘটছে। সেই জন্য সে ডোনাকে বলছিল পুতুলটি যেন সে ফেলে দেয়। তবে আধুনিক সংস্কৃতিতে বেড়ে ওঠা এই ডোনা এসব কোনো কিছুই সে বিশ্বাস করতো না। শুধু সে বিশ্বাস করত এগুলো সবই কুসংস্কার। সেই জন্য সে লুয়ের কথায় তখন পাত্তা দিচ্ছিল না। কিন্তু একদিন তার ওই পুতুলকে সে যখন রক্তমাখা অবস্থায় তার বিছানায় শুয়ে থাকতে দেখে, তারপর সেও সব সহ্য না করতে পেরে একজন ওঝাকে ডাকে। ওঝাকে ডেকে আনার পর ওঝা তার আধ্যাত্মিক শক্তির মাধ্যমে জানতে পারলো যে ডোনা আর এনজি যে বাসায় থাকে সে বাসা আগে এক বড় ময়দান ছিল, আর সেই ময়দানে অ্যানাবেল হিগেন নামের এক 7 বছরের মেয়ে আত্মহত্যা করেছিল। সেই বাচ্চা অ্যানাবেলের আত্মা নাকি ডোনাকে খুব পছন্দ করত এবং সে এই পুতুলের ওপর ভর করে তাদের সাথে থাকতে চায়। সেই আত্মা তাকে এটাও জানায় যে সে তাদের কোনো ক্ষতি করবে না, সে শুধু তাদের সাথেই থাকবে। দয়ালু ও নরম মনের ডোনা এই কথা শুনে একদমই গলে গেল এবং অ্যানাবেলের আত্মার প্রতি তার সহানুভূতি জন্মায়। তারপর সে ওই আত্মাটিকে তাদের সাথে থাকতে দেয়। কিন্তু এইটা যে তাদের সব থেকে বড় ভুল হয়ে দাঁড়াবে তারা তা কখনো ভাবেনি। তবে তাদের সেই ছেলে বন্ধু লু একদিন স্বপ্নে দেখতে পায় যে সেই পুতুলটি তার পায়ের কাছে বসে আছে। সেই সময় সে অনুভব করছে তার পা যেন অবশ হয়ে গেছে, আর সেই অবশ পা বেয়ে ওই অভিশপ্ত পুতুলটি তার বুকের উপরে উঠে বসে এবং তার বুকে উঠে তার মুখ আর মাথায় আঁচড় দিতে থাকে। এই দুঃস্বপ্ন দেখে তার হঠাৎ ঘুম ভেঙে যায়। তখন সে উঠে ভাবতে থাকে না জানি ওই মেয়েদের সাথে কি হচ্ছে। তবে ঘটনাটা এখানেই থামেনি। একদিন যখন লু আর এনজি রোড ট্রিপের জন্য বের হচ্ছিল, তখন তারা ডোনার রুম থেকে কি যেন একটা খসখস শব্দ পায়। সেই শব্দ শুনে লু ডোনার রুমের দিকে যেতে থাকে এবং দরজা খোলার পরে যা দেখলো, রুমের সব কিছুই ঠিক আছে, শুধু ওই অভিশপ্ত পুতুলটা বাদে। পুতুলটিকে সে বিছানার এক কোণায় পড়ে থাকতে দেখে। তবে সে যখন পুতুলটার দিকে এগিয়ে যেতে থাকে, হঠাৎ সে একটা পোড়া পোড়া গন্ধ পায়। তবে সেই পোড়া গন্ধের উৎস খোঁজার জন্য একটু পেছনের দিকে তাকালো, কিন্তু কিছুই দেখতে পেল না। এর মধ্যে সে হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করতে লাগলো। তার বুকের দিকে তাকাতেই সে দেখতে পেল যে তার বুকের মাঝে 3টি নখের আঁচড়, ঠিক যেন কেউ নখ দিয়ে আঁচড়ে দিয়েছে। তারপর তার বুঝতে একটুও দেরি হচ্ছিল না যে এসব কিছু এই অভিশপ্ত পুতুলটার কারণেই হচ্ছে। তবে সব থেকে ভয়ঙ্কর বিষয় হলো যে এই আঁচড়গুলো খুব দ্রুত মুছে যেতে শুরু করে। 2 দিনের ভেতরে তা পুরোপুরি গায়েব হয়ে গেল। এমন পরিস্থিতিতে তারা বুঝতে পারলো যে অনেক বিপজ্জনক কিছু একটার সাথে জড়িয়ে গেছে তারা। তাদের অনেক বড় কারো সাহায্য দরকার।
তারা তখন শরণাপন্ন হন তখনকার বিখ্যাত এক্সারসিজম স্পেশালিস্টের কাছে, যাদের নাম লর্ড এবং লরেন অরেন। লরেন দম্পতি পরে জানতে পারল যে পুতুলটি আসলে অভিশপ্ত ছিল না, পুতুলটি ছিল শুধু আত্মার একটি মাধ্যম, আর সেই আত্মার মূল লক্ষ্য ছিল ডোনার, যেটাকে ভর করে সে আবার অমরত্ব লাভ করতে চেয়েছিল। পরবর্তীতে একজন পাদ্রীকে দিয়ে তাদের অ্যাপার্টমেন্টকে এক্সরসিজমের মাধ্যমে বন্ধ করে দেওয়া হয়, আর অরেন সেই পুতুলটিকে তাদের সাথেই নিয়ে যায়। তবে তারা যখন ওই পুতুলটিকে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিল, তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। এরপর এই পুতুলটি যখন ওয়ারেনের বাসায় যায়, তখন ওই পুতুলটি তার আগের কার্যকলাপ দেখাতে শুরু করে দেয়। এক রুম থেকে অন্য রুমে বিচরণ করতে থাকে পুতুলটি। তবে অ্যাড এই অবস্থাকে স্বাভাবিক করার জন্য এক ক্যাথলিক বিশপ ডাকেন, যে পুতুলটিকে এক্সরসিজমের মাধ্যমে বন্ধ করে দেওয়ার জন্য। কিন্তু সেই পাদ্রী পুতুলটির বিরূপ করায় সেই পাদ্রীকে এর ফল ভোগ করতে হয়। সেখান থেকে পাদ্রী বাসায় ফেরার সময় তার গাড়ির ব্রেক ফেল হয়ে যায় এবং সে খুব ভয়ানকভাবে একটা অ্যাক্সিডেন্ট করে এবং সেই অ্যাক্সিডেন্টে সে মারা যায়। পরিস্থিতি ভয়াবহ হওয়ায় লরেন সেই পুতুলটিকে পবিত্র পানি দিয়ে ধুয়ে একটি সুরক্ষিত শোকেজে তালাবদ্ধ করে রাখত। সেই সময় থেকে এখনও পর্যন্ত সেই পুতুলটি লরেনের সংগ্রহশালায় একই রকমভাবে তালাবদ্ধ আছে। সেই পুতুলটা দেখলে এখনও এমন কিছু মনে হয়, কিছু একটা এর মাঝে জীবিত আছে। তবে এই পুতুলটি সেই জিনিসটার অপেক্ষায় আছে, কখন সে এই খাঁচা থেকে বের হবে আর কখন সে অন্য কারোর শরীর খুঁজে বের করে তার শরীরের মধ্যে ঢুকে গিয়ে সে অমরত্ব লাভ করবে।